জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। এলাম জাতির কথার পক্ষ থেকে বেশ কিছুদিন পর একটা পডকাস্ট নিয়ে। জ্যোতির্ময়বাবু আছেন আমাদের সাথে। নমস্কার। প্রথমেই বলি, এই যাদবপুরে কি চলছে, কারা মানে কি করেছে? মানে এবিভিপিকে তো এখানে দেখছি বেশ কিছু, আনন্দবাজার পত্রিকা, বর্তমান, এবিপি আনন্দ, এরা তো বলছে এবিপি নাকি গুন্ডামি করেছে, ভাঙচুর করেছে। তো কী ঘটনা ঘটেছে আসলে? হ্যাঁ, এবিভিপির ছেলেরা, বেশ কিছু ছেলে বাইরে থেকে ঢুকেছে, এটা বাস্তব, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু ঘটনাটার যে সূত্রপাত হয়েছিল, এবিপি আনন্দ কি করছে সেইটাকে খুব সাইড করে দিচ্ছে। কি হয়েছিল ঘটনাটা আসলে? কি ঘটনাটা হয়েছিল যে এসএফআই ওখানে একটা জেনারেল বডি মিটিং ডাকে। ব্যাপার হচ্ছে যে হাইকোর্টেরও নির্দেশ আছে যে ওখানে যেহেতু এখনও ইউনিয়ন তৈরি হয়নি, তাই কোনো জেনারেল বডি মিটিং করা যাবে না। ওরা কি করে, গায়ের জোরে জেনারেল বডি মিটিং করে ওরা একটা ইউনিয়ন ফর্ম করার চেষ্টা করেছিল। এবিভিপির ছেলে কম, তারা বাধা দেয়। ওখানে তারা বাধা দেয় মানে তারা প্রতিবাদ করে যে এটা তো হতে পারে না। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইউনিয়নের অ্যাপ্রুভাল দেয়নি, ইউনিয়ন অফিস বন্ধ, তাই কী করে আপনারা এটা করছো, তোমরা করছো এটা। আর শান্তির প্রতীক বামপন্থীরা জানেন, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবসময় বিশ্বাস করে, যদিও যে রাষ্ট্রে কমিউনিজম আসে সেখানে কোনো গণতন্ত্রের ব্যাপার থাকে না, সেখানে মানুষ জড়ো হলেই ট্যাঙ্ক চালিয়ে তাদেরকে পিষে মেরে ফেলে দেওয়া হয় প্রতি বিপ্লবী আখ্যা দিয়ে। তাই তারা ওখানে সেই ছেলেদেরকে বেধড়ক পেটায়, এবিভিপির ছেলেদের। সেই খবরটা যখন বাইরে যায়, যাদবপুরে যে এবিভিপির ইউনিট আছে তারা তাদের রেস্কিউ করতে যায় এবং কেন মারা হয়েছে প্রশ্ন করতে যায়। তখন এই ছেলেগুলো ওখানে কিছু হয়, ধস্তাধস্তি হয়, মারামারি হয়, স্বাভাবিক, এটা তো হবেই, ইয়াং ছেলেদের মধ্যে তো এটাই হবে। কেন তুমি মেরেছো কেন? প্রতিক্রিয়া পরবর্তী পাল্টা প্রতিক্রিয়া হবে। এটা তো গান্ধীইজম নয় যে এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেবে, বা এখন তৃণমূলের আমলও নয়। হ্যাঁ, যে ছাত্র পরিষদ এসে এসএফআইকে বাঁচাবে, বা মমতা এসে এসএফআইকে বাঁচাবে। কি হলো, ব্যাপারটা কি হলো? তারপরে ওরা তখন দেখলো যখন বেগতিক, তখন ওই এসএফআই পালিয়ে ওরা এর মধ্যে ঢুকে গেছে, ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছে। ক্যাম্পাসের মধ্যে ঢুকে যাওয়ার পরে এরাও ন্যাচারালি ক্যাম্পাসে গেছে। ক্যাম্পাসের ওখানে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করেছে, বলেছে ওদের নাকি আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। ওখানে ওদের যত পতাকা ছিল বা এ ছিল তাদের সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয় রাগের চোটে। একটু স্বাভাবিক স্বাভাবিক। তো শতরূপরাও আমরা জানি, যখন সেই যাদবপুরের লেনিনের মূর্তি ভাঙো আন্দোলন মানে হয়েছিল, শতরূপ সামনে দাঁড়িয়ে হিন্দুদের যে ওং পুড়িয়েছিল, সে তো ভিডিও আছে। তাহলে এটা কি হবে যে ওং পোড়ানো হয়েছিল? ওংটা তো এবিভিপির সম্পত্তি নয়, ওংটা তো বিজেপির সম্পত্তি নয়, ওংটা তো হিন্দুত্বের প্রতীক। আজকে খ্রিস্টানদের প্রতীক যদি পড়ানো হতো, মুসলমানদের যদি প্রতীক পড়ানো হতো, হায় করতো না তারা? না, ওই স্কুল কলেজ ফেল শতরূপ, ইগনু ইউনিভার্সিটি থেকে পাশ করা শতরূপের অত দম নেই। তো সেখানে তাদের পতাকা ছিঁড়েছে, পুড়িয়েছে, স্বাভাবিক। এর মধ্যে আমি কোনো অন্যায় দেখি না, কোনো অন্যায় দেখি না। আর এবিপি আনন্দ করেছে কি, সেই আগের ঘটনাগুলোকে সাইড করে এই ঘটনাগুলোকে সামনে এনেছে। বর্তমান কাগজেও তো আজকে দেখছি লিখছে যে একেবারে নাকি সিসিটিভি থেকে ফুটেজ পাওয়া গেছে এবিভিপি গুন্ডামি করেছে। আর কি হয়েছে, এমব্লেমটা ভেঙেছে, নন্দলাল বসুর এমব্লেম ভাঙা হয়েছে। নন্দলাল বসুর কবিতা গল্প পড়াতাম, মনে আছে খুব। আর্ট অফ, প্রচণ্ড অন্যায় কাজ হচ্ছে। যারা ভেঙেছে দেখা যাক কারা ভেঙেছে এটা। আচ্ছা, এটা যদি আমি তর্কে খাতিরে ধরছি, যদি এবিভিপি ছেলেরা ভাঙে, তাহলে আপনি কি মনে করেন তাদের চরম শাস্তি হওয়া উচিত? চরম শাস্তি তো ছাত্রদের কোনো সময় হয় না, তাদের কারেকশনের সুযোগ দেওয়া হয়। ছাত্রদের তো যে কোনো ব্যাপারেই দেখেছি আমি, সারা পৃথিবীতেই, ভারতেও এর আগে বহু, হয়তো কোনো ছাত্র কোনো অন্যায়, তাকে কাউকে রাস্ট্রিগেট করে আবার পরে তাকে, মানে আপনি বলছেন যেটা এবিভিপি করুক বা এসএফআই করুক, যেই করে থাকুক, মানে সেটার মানে হবে, মানে ওই প্রক্রিয়ায় বিচার হবে। কিন্তু
এই যে আনন্দবাজার, এই এবিপি আনন্দ, হ্যাঁ, এটাতেই আসতে চাইছি যে আনন্দ, না আমি এইটুকু এটা বলি, গেল করছি এই যাদবপুর ইউনিভার্সিটির ঐতিহ্য সমস্ত হয়ে যাচ্ছে, ধরিস তার একটা ঐতিহ্য আছে বলা হচ্ছে। সেখানে আমরা এমনকি সেখানে আমরা দেখছি প্রকাশ্যে বেশ কিছু বছর আগেকার ভিডিও, সেখানে মেয়েদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে বলছে এটা আমাদের সেকেন্ড হোম, এখানে আমরা মদ গাঁজাও খেতে পারি, মানে সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। মানে এটা কি ঐতিহ্য? ইউনিভার্সিটি যেহেতু আমার সেকেন্ড হোম হয়, তাহলে সেখানে বসে মদ গাঁজা খাওয়াটা কি ঐতিহ্য? সেটাই আসছি। মানে আমি তো নিজে বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, তা আমার কি মানে যেহেতু বর্ধমান ইউনিভার্সিটি আমার সেকেন্ড হোম, তা আপনার কি মনে হয় আমার ইউনিভার্সিটিতে বসে মদ গাঁজা খাওয়াটা মানে উচিত ছিল? শিল্প সংস্কৃতির মধ্যে পড়ে সেটা? আমি ওটাই পরে আসছি যে এমব্লেম ভাঙা হয়েছে বলে আমি দেখলাম স্বপন দাশগুপ্ত, অগ্নিমিত্রা পাল, এরাও এমব্লেম মানে ঐতিহ্য নষ্ট হয়ে গেছে। শুধু তাই না, যাদবপুরের বহিরাগত ঢুকে আমি প্রশ্ন করতে চাই, এই আজ থেকে বোধ হয় বছর দুয়েক আগে গলায় যাদবপুর হোস্টেলে গলায় একটা ছেলের কণ্ঠি ছিল বলে সেই ছেলেটাকে এমনভাবে অ্যাবিউজ করা হয়েছে, এমনকি টয়লেটে নিয়ে গিয়ে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে বলে তো জল খাওয়ার জন্য ওই হোস্টেলের ওই কুলাঙ্গার বামপন্থী ছেলেগুলো। যার ফলে দিনের পর দিন মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে সেই ছেলেটা গলায় একটাই তার দোষ, সে গলায় একটা হিন্দুদের প্রতীক, যারা বৈষ্ণব সমাজের প্রতীক, গলায় কণ্ঠি ছিল। তার জন্য তার বাবা মা কত আশা নিয়ে তাকে যাদবপুরে ওখানে ভর্তি করেছিল, আর সে ওখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। তখন ঐতিহ্য নষ্ট হয়নি? কোন কলেজে ওই ঝুটা না হুটা না খুঁটা কি আছে একটা শয়তানের দল, কতগুলো দেশের খেয়ে যারা টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য হয়, কোথায় ছিলেন আপনারা? এখানে তোরা আর বলবো না, ওইটুকু সম্মান রাখলাম, যেহেতু পড়াশোনার পেছনে আপনারা সময় ব্যয় করেছিলেন, আপনারা নিশ্চয়ই ট্যালেন্টেড। কোথায় ছিলেন আপনারা সেদিন? একটা জলজ্যান্ত ছেলে শুধু গলায় একটা রাখার জন্য, কণ্ঠি রাখার জন্য প্রাণ দিল, এবং তখন যখন কোনো বিচার হলো না সেদিন কোনো বিচার হয়নি। এবং সেটাই পরিপ্রেক্ষিতে যখন সিসিটিভির কথা বলা আছে, সেই ইউনিভার্সিটির ছেলেমেয়েরা দেখছি বলছে যে এটা আমাদের সেকেন্ড হোম। হ্যাঁ, এখানে মদ গাঁজা খাওয়া। হোস্টেলের ভেতরে কেন সিসিটিভি থাকবে? অবশ্যই থাকবে হোস্টেলের ভেতরে, কেন থাকবে না? আগে তো ছিলও না, এবং যখন সিসিটিভি বসানোর কথা হলো তখন বলা হলো হোস্টেলের ভেতরে কেন সিসিটিভি থাকবে? সেই সময় মাস্টার মশাইদের মানববন্ধন তো দেখলাম না। হোস্টেলের ভেতরে গাঁজার চাষ হচ্ছে, সেই গাঁজা বাইরে বিকে গাঁজার ব্যবসা চলছে। কোথায় গেছিল তখন ঐতিহ্য? যাদবপুরের উঠেছিল যেদিন, হ্যাঁ, আমাদের জাতীয়তার পক্ষ থেকে স্লোগান উঠেছিল, গাঁজার নেশায় চুর চুর বলছে সবাই যাদবপুর। যেদিন গোপাল সেনকে ওই নকশাল, তখনও তো মাওবাদীরা তৈরি হয়েছে, নকশালের ছেলেরা যে জায়গাটায় গোপাল, আমি যেহেতু যাদবপুর ইউনিভার্সিটির ঠিক অপোজিটে, তখনকার এখন যেটা যাদবপুর ইউনিভার্সিটি থার্ড ক্যাম্পাস বলা হয়, ওটা ছিল আগে তো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সময় লেজেন্ডারি একটা ফ্যাক্টরি, যেখানে ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস লিমিটেড, যেখানে ভারতবর্ষে প্রথম ইনস্ট্রুমেন্ট তৈরি শুরু হয়, সেই কোম্পানি। আমরা অনেক সময় যাদবপুর ইউনিভার্সিটির ভেতর দিয়ে যাতায়াত করতাম, তখনকার দিনে কোনো বাধা ছিল না, শর্টকাট হবে বলে। গোপাল সেনের সে আবক্ষ মূর্তিটা দেখতাম একটা নির্জন জায়গায়। একটু আলোকপাত করুন দর্শকদের গোপাল সেনের ব্যাপারটা। গোপাল সেন ছিলেন যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। তাকে নকশালরা বুর্জোয়া আখ্যা দিয়ে, প্রতি বিপ্লবী আখ্যা দিয়ে ওই নকশালরা তাকে ওখানে খুন করেছিল। আর সেই ছেলেটি এখন বিদেশে চলে গেছে, বিদেশে চাকরি করে, জানি না তার বউ দেশি না বিদেশি, সেইখানে গিয়ে লেকচার মারে। ওই বামপন্থীরা তো তখন একটা কথা বলেন, এবং তারাই তাকে ব্যবস্থা করে দিয়েছিল ওইখানে, সে বিপ্লবী কাজ করেছে বলে। যাদবপুর ইউনিভার্সিটির কোনো ঐতিহ্য তখন নষ্ট হয়নি, সব ঠিক ছিল। যখন ওই ছেলেটা কণ্ঠি গলায় দেখার জন্য মানে অত্যাচারিত হতে হতে, মানসিক হ্যাঁ, হতে বাধ্য হয়েছে, যখন আত্মহত্যা করেছিল,
তাতে কোনো ঐতিহ্য নষ্ট হয়নি, শুধু ওইবার ঐতিহ্য নষ্ট হলো না, যাদবপুর ইউনিভার্সিটির ঐতিহ্য, অরবিন্দ ভবন, এই ঐতিহ্য বহুদিন আগে নষ্ট হয়ে গেছে। যেদিন গোপাল সেন খুন হয়েছিল আর সাম্প্রতিককালে 2 বছর আগে যখন ওই ছেলেটা কণ্ঠি ধারণ করার জন্য, তারপরে সেই সাগির হোসেন সেই বলেছিল ঈদের সময় কেন পরীক্ষা রাখবেন বলে উপাচার্যকে বলেছিল ক্যান্টিনে, আপনাদের ক্যান্টিনের ফ্রিজেতে গরুর মাংস রাখবো, কোনো উপাচার্য বলেও দিয়েছিল ওকে, মেসেজ সিন করে বলেছিল ওকে, গরুর মাংস। তাই এটাও সংস্কৃতির মধ্যে পড়ে। ওই অরবিন্দ ভবনে ঋষি অরবিন্দকে আপনারা গরু খাওয়াবেন? হ্যাঁ, ঐতিহ্য আপনাদের দেখাচ্ছেন, বড় ঐতিহ্য। আপনারা ইন্টেলেকচুয়াল কথা বলতে পারেন, পেছনে আপনাদের একটা করে ডিগ্রি আছে বলে আপনারা যা খুশি তাই করতে পারবেন। আপনার দেশকে এক্সপ্লয়েট করবেন। কাজের পয়সায় আপনাদের চলে। মেহনতি মানুষ সব পরিশ্রম করে কারখানায় কাজ করে তারা যে শ্রমের মাধ্যমে তারা যে উৎপাদন করে, সেই উৎপাদন থেকে দেশের যে প্রফিট হয়, সেই প্রফিটের টাকায় আপনাদের সমস্ত ইউনিভার্সিটিগুলো চলে। আর সেখানে আপনারা গাঁজার চাষ করবেন, সেখানে আপনারা দেশ টুকরে টুকরে অঙ্গের চাষ করবেন। হুটা 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 খুঁটা। আচ্ছা, এবারে এবিপি আনন্দ, মানে আমরা মনে আছে বেশ কিছু বছর আগে জাতীয়তার পক্ষ থেকে এবিপি কাগজও পুড়িয়েছিলাম, যদিও কাগজ মানে সেটা মানে কি বলবো বিদ্যার কিন্তু আমার মনে হয় না যেখানে আনন্দবাজার পত্রিকা লেখা তার সাথে আমার মনে হয় না তা মানে সেই পত্রিকাতে বিদ্যা বলে কিছু থাকে না, বিদ্যা সেখানে নষ্ট হয়ে যায়। আমরা শুধু চাই নয়, আমরা পেছন মুছেছিলাম পর্যন্ত ওই আনন্দবাজার কাগজের পেছন দিয়ে। কারণ হলো ওদের ওই যে সাপ্তাহিক একটা পত্রিকা পেয়ে সেখানে মা দুর্গার অশ্লীল ছবি ছাপা হয়েছিল বলে। আচ্ছা, আনন্দবাজার বা এবিপি এরকম কেন? তারা বলে নিরপেক্ষ, অথচ তারা একসময় ভিয়েতনামকে গালাগালি দিয়েছে, আমেরিকার পক্ষ নিয়েছে, আবার এখন তারাই আবার আমেরিকাকে সুযোগ পেলে গালাগালি দেয় কেন? এর মানে এদের কোনো মানে শিরদাঁড়া নেই কেন? আমি অনেক দিন ধরে জয়জিৎকে বলছিলাম, এই আনন্দবাজারের ইতিহাস আমি জানিয়ে দিয়ে যাব। আমার মৃত্যু হয়ে গেলে হয়তো এই যে কলঙ্কজনক ইতিহাস হারিয়ে চলে যাবে। আপনি কন্টিনিউ করুন না। হ্যাঁ, আনন্দবাজার প্রতিষ্ঠা হয়েছিল একনিষ্ঠ কংগ্রেসী সুরেশচন্দ্র মজুমদার, যার জন্য আনন্দবাজারের গায়ে দেখবেন এখনো লেখা আছে বন্দে মাতরম। সেই সুরেশচন্দ্র মজুমদার এবং মহাত্মা প্রফুল্লচন্দ্র সরকার, যে প্রফুল্লচন্দ্র সরকার এক সময় গীতা লিখেছিলেন, গীতার মানে ভাষ্য তৈরি করেছিলেন, তার জন্য তাকে মহাত্মা বলা হয়েছিল। সেই সুরেশচন্দ্র মজুমদার, তো সেই আনন্দবাজার, সনাতনী আনন্দবাজারের এই অবস্থা। পরবর্তীকালে দেখবেন সেই সুরেশচন্দ্র মজুমদারের পরবর্তী প্রজন্মকে তাদের আর আনন্দবাজারের কোনো অস্তিত্ব নেই। এটা হয়ে গেল পরবর্তী করে অশোক কুমার সরকারের কাগজ। অশোক কুমার সরকারের কাগজ হয়ে গেল, অশোক কুমার সরকার একটা ডিসিপ্লিন মেনটেন করত। আর এইবারে যদিও সেই সময় থেকেই শুরু হলো আনন্দবাজার আর যুগান্তর দুটোই কাগজ পুরোনো দিনে যেরকমভাবে ছাপাখানায় ছাপা হতো সেই ধরনের কাগজই ছাপা হতো। তাতে কি হতো, কাগজের এখন দেখবেন যেরকম আনন্দবাজারের শেষ সংস্করণ একেবারে ভোরবেলায় তো যেটা কলকাতার মুখে বিক্রি হয়, অন্য কাগজ কিন্তু সেটা পারে না। তার কারণ সেটা তাদের সেই আধুনিক সেই মেশিন, প্রিন্টিং মেশিন তাদের সে নেই। যখন যুগান্তর এবং আনন্দবাজারের মধ্যে, যুগান্তর একটা জাতীয়তাবাদী কাগজ, আনন্দবাজারও সুরেশচন্দ্র মজুমদার বন্দে মাতরম তিনি করেছিলেন, লিখেছিলেন ওর গায়ে, এবং সেটাও জাতীয়তাবাদী কাগজই ছিল। পরে ধীরে ধীরে অশোক কুমার সরকারের আমলে যখন ভিয়েতনামের যুদ্ধ শুরু হলো, যখন সারা পৃথিবীর মানুষ ওই আমেরিকানদের যখন নিন্দা করছে, তাদের সমালোচনা চলছে, বিভিন্ন জায়গায় তার প্রতিবাদে ঝড় উঠছে, তখন এই আনন্দবাজার, এই অশোক কুমার সরকার ওই আমেরিকান সাম্রাজ্যবাদের পিছনে তারা দাঁড়িয়েছিল। ভিয়েতকং বলে ওই ভিয়েতনামের যে যারা বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তাদের অপমান করতো, ভিয়েতকং বলে। এইভাবে দিনের পর দিন তারা আমেরিকাকে সাপোর্ট করে গেছে, এবং তার বিনিময়ে তারা কী পেয়েছে, আমেরিকা থেকে সমস্ত আধুনিক প্রিন্টিং মেশিন।
আধুনিক সমস্ত প্রিন্টিং মেশিন, সেটা কী পদ্ধতিতে এসেছিল সেটা আমি জানি না। এখন তো বিভিন্ন রকমভাবে যে বিদেশের টাকা হাজার হাজার কোটি টাকা যেরকমভাবে দেশে ঢোকে, সেই টাকার মাধ্যমে ঢুকেছিল না এমনি মেশিন হিসেবে ঢুকেছিল সেটা আমি জানি না। কিন্তু সে তারা সমস্ত আধুনিক প্রিন্টিং মেশিন করে ফেললো, এবং সেই প্রিন্টিং মেশিনে অনেক লেখা অনেক ছোট ছোট হয়ে গেল, এবং প্রচুর কাগজ তারা বের করতে আরম্ভ করলো, অনেক দাম অনেক কমে গেল। কিন্তু যুগান্তর সেই সারেন্ডার করেনি, তারা সাম্রাজ্যবাদের কাছে সিট দ্বারা বিক্রি করে, তারা সিট দ্বারা বিক্রি, তারা জাতীয়তাবাদী থেকে গেছিল, এবং সেই জাতীয়তাবাদী থাকার ফল হিসেবে তারা আনন্দবাজারের সঙ্গে পরবর্তীকালে যে যুগান্তর 1 নম্বর কাগজ ছিল, এই যুগান্তর ধীরে 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 পিছোতে থাকে, এবং পরবর্তীকালে এই লাল পার্টির আন্দোলনের জন্য বা অন্যান্য তাদের বিভিন্ন প্রশাসনিক এর জন্য সেই ঐতিহ্যবাহী যে যুগান্তর কাগজ, সেই যুগান্তর কাগজ পরবর্তী উঠে গেল। এই আনন্দবাজার এক সময় আমেরিকার কাছ থেকে প্রচুর টাকা পেত এই ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকাকে সাপোর্ট করবার জন্য, এবং যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যখন আমেরিকার আর আনন্দবাজারকে দরকার নেই, আমি যে কথাগুলো বলছি সেগুলো সব কিছুর কিন্তু সাক্ষী থাকে না, পারিপার্শ্বিক ঘটনা থাকে। জানবেন সবসময় পারিপার্শ্বিক ঘটে, যখন কোনো হয় না, এই যে আজকে অভয়ার কেসে দেখছেন কী দেখছেন, পারিপার্শ্বিক যে সমস্ত এভিডেন্স ছিল সমস্ত মমতা ধ্বংস করে দিয়েছে। তো সেই রকম পারিপার্শ্বিক কিছু ঘটনার মধ্যে দিয়ে প্রকাশ হয়। সেই জন্য যে বললাম টাকা পাওয়ার জন্য আমেরিকাকে সাপোর্ট করতো, পরবর্তীকালে যখন আমেরিকার কাজ শেষ হয়ে গেল, ছুঁড়ে ফেলে দিল, তখন কি চলে গেল, এরা মুসলিম দুনিয়াকে সাপোর্ট করতে আরম্ভ করলো। তার প্রমাণ হচ্ছে কি জানেন তো, গৌতম রায় বলে একজন সাংবাদিক, এই কী বলে তাদের ভাষায় ছাপ মারা ঐতিহাসিক, তিনি কি লিখেছিলেন এই আনন্দবাজার কাগজে, তখনও তো আমাদের এই মিডিয়া আসেনি আর কি, ইলেকট্রনিক মিডিয়া, যে ঔরঙ্গজেব কিন্তু ভাঙেনি। আনন্দবাজারকে জিজ্ঞেস করবেন এই কাগজ তাদের ছেপেছিল কিনা, এবং সেটা 90-এর দশকে, যে এ তো ভাঙেনি, ঔরঙ্গজেব তো ভাঙেনি। কাশীর রাজা একবার যুদ্ধে গেছিল, সেই সময় কাশীর যে প্রধান মহিষী, তাকে ওখানকার যে প্রধান পুরোহিত ওই গর্ভগৃহের মধ্যে তাকে ধর্ষণ করে, এবং সেই তারপরে যেহেতু ওই মন্দির তারা বলে যে অপবিত্র হয়ে যায়, সমস্ত তখনকার সাধু সন্ন্যাসীরা এবং অন্যান্য রাজারা বলে যে এই মন্দির অপবিত্র হয়ে গেছে, এই মন্দিরকে ভেঙে ফেলতে হবে। তাই হিন্দু ধর্মের প্রতি বা এত ধার্মিক ঔরঙ্গজেব, তিনি তাদের ডাকে সাড়া দিয়ে হিন্দু ধর্মকে রক্ষার জন্য তিনি ওই ভেঙে দিয়েছিলেন কাশীর মন্দির। এই আনন্দবাজারে গৌতম রায় লিখেছে, অত্যন্ত উচ্চমানের গঞ্জিকা। আরও বলে যাচ্ছে, আমার এসব যা বলছি ইতিহাস থেকে মুছে যাবে, রেখে দেবেন। সুভাষ বোসের ভাতুষপুত্রীর বা ভাগ্নি শর্মিলা বসুকে দিয়ে, যে লন্ডনে থাকতো, একজন পাকিস্তানি মুসলমানকে বিয়ে করেছিল, নামটা কিন্তু শর্মিলা বসু ব্যবহার করতো তার এর জন্য। কি লিখেছিল? উল্টো রামায়ণ। উল্টো রামায়ণ কি, রাম নাকি এত খারাপ লোক পুরুষ ছিল, নারী দেখলেই সে ধর্ষণ করত, আর রামের এই কামুক রাম, এই ধর্ষক রামের অত্যাচারে রামের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মহাত্মা এর সঙ্গে রাবণের সঙ্গে একটা সে চুক্তি প্যাক্ট করে, এবং প্যাক্ট করে ওই মারিচ টারিচ সাজিয়ে ওই সব সাজিয়ে রামকে দূরে নিয়ে যায়, এবং এসে রামকে উদ্ধার করে। এবং এর বিরুদ্ধে সেই সময় যদিও বিদ্যার্থী পরিষদ খুব দুর্বল ছিল, তারা কিন্তু গেছিল, প্রতিবাদ করেছিল। এই হচ্ছে আনন্দবাজার। আরও বলছি, আরও ঘটনা, আরও। আচ্ছা, উল্টো রামায়ণ লেখা হয়েছে, তা শর্মিলা বসু মানে ওই উল্টো কোরআন বা উল্টো বাইবেল কেন লেখেননি? আনন্দবাজার তো সেটাও ছাপতে পারতো। উল্টো যখন, তাহলে উল্টো তো করাই যেতে পারে। শিল্পের স্বাধীনতা, উল্টো কোরআন, উল্টো বাইবেল, ইহুদিদের যে বই, উল্টো ওল্ড টেস্টামেন্ট,
করবে কেন? করবে কেন? কারণ করবে শর্মিলা বসু ভালোভাবে জানতো যে সে, আমরা দেখেছি শার্লি হেবডোতে কী হয়েছিল, মোহাম্মদের একটা মানে ব্যঙ্গচিত্র আঁকার পরে ঢুকে গলা নামিয়ে দিয়েছিল। শর্মিলা বসু সেটা ভালোভাবেই জানেন যে সনাতন রামায়ণের বাইরে যদি কোনো কোরআন বাইবেল বা এ করতে যায় তাহলে তার গলাটা তার শরীরে থাকবে না, আর আনন্দবাজার বলে কোনো মিডিয়া হাউসও আর পরের দিন থেকে থাকবে না। সেই জন্য এবং এই শুধু এই নয়, এই আনন্দবাজার পত্রিকা তার এক মহিলা সাংবাদিককে পাকিস্তানে পাঠিয়েছিল। পাকিস্তানে তখন অবশ্য অশোক সরকার মারা গেছেন, তখন ওর ছেলে ওই অভিক সরকার, হ্যাঁ তখন অভিক সরকার তখন পুরোপুরি এটা জেহাদিদের কাছে সারেন্ডার করেছে এবং ওখান থেকে কোটি কোটি টাকা আসছে, যার জন্য দেখবেন আনন্দবাজার কাগজের স্যালারি হলো সব থেকে বেশি। এখনও আসে, এখনও খ্রিস্টান দুনিয়া এবং মুসলিম দুনিয়া থেকে আসে। তো ওই পাকিস্তানে সাংবাদিক গিয়ে মহিলা সাংবাদিক গিয়ে কি বললো, ঘুরে এসে লিখলো আনন্দবাজারে, কি অপূর্ব, কি তাদের আত্মীয়তা, কি অদ্ভুত মানুষ তারা, কি আপন করে নিচ্ছে আমাকে, আর আমাকে নিয়ে গিয়ে পেশোয়ারের যে শ্রেষ্ঠ খাবার গোস্ত কাবাব, গরুর মাংসের খাবার আমাকে খাওয়ালো। ঠিক দারুণ সেই খেতে। বিকাশবাবু একটু ঘুরে আসুন পেশোয়ারে গিয়ে গোস্ত কাবাব খেয়ে আসুন, মিস্টার ভট্টাচার্য। আনন্দবাজারে এই সমস্ত লিখতো এবং কোটি কোটি টাকা তার রোজগার করতো। এখন তো এবিপি আনন্দে ঢুকে গেছে। এবিপি আনন্দ যেরকম এখন এতে লেগেছে, এই আমাদের শুভেন্দু অধিকারীর পেছনে লেগেছে। প্রফুল্ল সেনকে যেরকম মানে উন্নয়ন করতে গেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনকে যেরকম করে হাড়িঘাটে চড়ানো হয়েছিল, শুভেন্দু অধিকারীকেও সেটা করারই একটা প্ল্যান হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম এখান থেকে যে যাদবপুরের ঘটনাটা কী, কেন তার প্রত্যাঘাত হয়েছে এবং কেন আনন্দবাজার পত্রিকায় মারাত্মক ইতিহাস। আরববাজার পত্রিকা আমরা বলি, আরববাজার পত্রিকা, এবং এই পত্রিকা আমরা পড়িয়েও ছিলাম, আবারও পড়াবো। আনন্দবাজার তো করে দেওয়া যাবে না। আনন্দবাজারকে যদি ধ্বংস করতে হয়, এই জাতীয়তা বিরোধী যদি সেই পুরনো বন্দে মাতরমে ফিরে যায়, সেই সুরেশচন্দ্র মজুমদারের আনন্দবাজারে ফিরে যায়, ওয়েলকাম। আর তা না হলে আমি আমার বাড়িতে আনন্দবাজারের জন্ম থেকে আনন্দবাজার জানবেন, পুরনো অরিজিনাল ক্যালকেশিয়ান যারা 1886 সাল থেকে আমরা ক্যালকেশিয়ান, আমাদের পরিবার ছিল। ক্যালকেশিয়ানদের 3টে পরিচয় আছে, আনন্দবাজার পত্রিকা, মোহনবাগানী। তো এই হ্যাঁ আমাদের সময় হয়ে আসছে, তো আমাদেরকে এইখানেই আমাদের আজকে পডকাস্ট শেষ করতে হবে। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। আনন্দবাজারকে বয়কট করুন।